মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:40 তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রণয়। আর সকাল 9:40 মানেই তোমরা জানো সিটিভিএন এর বিশেষ অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন। আজ সেরকমই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষক শুভাশিস সরকার। স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা আজকের অনুষ্ঠান দেখছো তারা পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের যে বিষয়টা আছে তোমাদের ক্লাস 11-এ তারই আজকে স্যার ক্লাস নেবেন। সেই বিষয় সম্পর্কেই আজকে তোমাদের বোঝাবেন স্যার, কিছুক্ষণ পড়াবেন। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াটা শোনো, পড়াটা বোঝো এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করো। স্যারকে সরাসরি তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, স্যার অবশ্যই উত্তর দেবেন। স্যার ক্লাসে আসবো আমরা, তার আগে কিছু কথা জেনে নেব যে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছে, শুধু ছাত্রছাত্রীরা নয় গোটা সবাই বিশ্বব্যাপী অর্থাৎ পৃথিবীর সব মানুষই এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছে। বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, আমাদের রাজ্যেও এখনও কড়া বিধিনিষেধ জারি রয়েছে, কিন্তু স্কুল কলেজ তো এখনও বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, তারা স্কুলের পরিবেশটাকে মিস করছে। কিভাবে তারা সময়টা কাজে লাগাবে পড়াশোনার ক্ষেত্রে? দেখুন, এই মুহূর্তে যে পরিস্থিতির সম্মুখীন শুধু ছাত্রছাত্রী নয়, আমরা সবাই যে একটা ভয়াবহ মহামারীর সামনে যে আমরা সম্মুখীন হয়েছি, এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা মানসিক ভারসাম্যতাহীন একটা মনোভাব আসছে। কারণ তারা সারাক্ষণ ঘরবন্দি হয়ে যে পড়াশোনার করছে, তার ফলে কিন্তু তাদের পড়াশোনাটা বেসিক যে নলেজটা সেই জায়গা কিন্তু তাদের কিছু কিছু ছাত্রছাত্রী হারিয়ে ফেলছে। কারণ তারা স্কুল কলেজ যেতে পারছে না, তারা পরিবেশটাকে বুঝতে পারছে না, তারা নতুন ক্লাসে উঠে গেছে কিন্তু নতুন ক্লাসের যে পরিবেশটা সেটা তারা সম্মুখীন হতে পারছে না, কিন্তু তারা ঘরবন্দি হয়ে তারা অনলাইন পড়াশোনার মধ্যে এগিয়ে যেতে হচ্ছে। কারণ আমরা যে ভয়াবহ মহামারীর মধ্যে আছি, সেই কারণেই এই পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই হয়েছি। কিন্তু কিছু করার নেই, মানতে হবে, আর আগামী দিন যেন ভালো আছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। অর্থাৎ অনলাইন ক্লাস বা আমাদের এই বিশেষ অনুষ্ঠান সিটিভিএন এডুকেশন অনলাইন, এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এগোতে হবে। কারণ তোমরা স্কুলে যেতে পারছো না যেহেতু, তাই স্যারেরা যতটা সম্ভব চেষ্টা করছেন তোমাদের কাছে আসার, সেটা অনলাইনের মাধ্যমেই হোক, সেটা টিভি চ্যানেলের মধ্যে দিয়েই হোক। স্যার ম্যাডামরা কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, তোমাদের পড়াবার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন। তাই যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে তোমরা কিন্তু সময়টা একদমই নষ্ট করো না। বাড়িতে যে সময়টা পাচ্ছ, তোমরা ফাঁকা যে সময়টা পাচ্ছ, সেই সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাও এবং অবশ্যই পড়াশোনার মধ্যে দিয়ে কাজে লাগাও। কারণ আজকের পড়াশোনাটাই কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে কোনো না কোনো সময়। পরীক্ষা যদিও এখনও বন্ধ, কিন্তু ভবিষ্যতেও যে পরীক্ষা হবে না এমনটার কোনো কারণ নেই। এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই কঠিন পরিস্থিতি কেটে গেলে কিন্তু আবার তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। তাই হাত যাতে তোমাদের স্লো না হয়ে যায়, তাই বাড়িতে লেখা অবশ্যই প্র্যাকটিস করো। স্যার আমরা ক্লাসে আসবো। আজকে পরিবেশবিদ্যার কোন অধ্যায় সম্পর্কে আপনি পড়াচ্ছেন? আজকে পরিবেশবিদ্যা আমার যে আলোচনার বিষয়, প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশ। একদমই তাই। অর্থাৎ মানুষ ও পরিবেশ প্রথম অধ্যায় সম্পর্কে স্যার আজকে তোমাদের পড়াবেন, বোঝাবেন। এবং তোমাদের আরও একবার বলে রাখি, তোমাদের যদি কোনো সমস্যা হয় বা বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় বা স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই ফোন করতে পারো। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করো এবং স্যারের কাছ থেকে নিজেদের সমস্যাগুলোকে ক্লিয়ার করে নাও। স্যার শুরু। হ্যাঁ, তা শুরু করছি আজকের অধ্যায় পরিবেশ, মানুষ ও পরিবেশ। তা যারা একাদশ শ্রেণীতে এখন তোমরা উঠে গেছো, তোমাদের কাছে সাবজেক্টটা পুরোপুরি নতুন সাবজেক্ট, পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স। তা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে পরিবেশবিদ্যার মধ্যে কি আছে, বা ইভিএস নিয়ে পড়বো, ইভিএসের মধ্যে কি কি আছে। আমি প্রথমে ক্লাসের প্রথম অধ্যায় আলোচনার আগে একটু বিষয়টা সম্পর্কে ধ্যান ধারণা তোমাদের মধ্যে এনে দিতে চাই, কারণ তোমাদের কাছে নতুন বিষয় এটা ক্লাস 11-এর। তা বিষয়টা হচ্ছে পরিবেশকে নিয়ে। আজকে পরিবেশ বলতে তোমরা যেখানে বসবাস করছো বা আমরা যেখানে বসবাস করছি, শুধু সেটুক পরিবেশ নয়, টোটাল পরিবেশ
ভূমণ্ডলে যত পরিবেশ, পুরো পরিবেশের বিষয়টাকে নিয়ে এই ইভিএস চ্যাপ্টারটা। তা এর ইংরেজি অর্থ হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। আর পরিবেশ শব্দটি উৎপত্তি হয়েছে প্রাচীন ফরাসি শব্দ এনভায়রন, এর অর্থ হলো ঘিরে থাকা। তাহলে অনেক পরিবেশ সম্পর্কে ধারণা কিন্তু সবার মনে এক নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে তার যে পরিবেশে তিনি বসবাস করছেন সেই পরিবেশ নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা, নানান ধরনের ধ্যান ধারণা কিন্তু আছে। সেই সমস্ত চিন্তাভাবনা, সেই সমস্ত ধ্যান ধারণাকেই লক্ষ্য রেখেই তৈরি হয়েছে পরিবেশবিদ্যা। এই পরিবেশ সম্পর্কে তোমার যদি নির্দিষ্ট জ্ঞান না থাকে, তোমার যদি নির্দিষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু আগামী সময় পরিবেশের সাথে মানিয়ে চলতে একটি সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। শুধু আমরা পাঠ্যপুস্তক পড়লাম তাহলে কিন্তু পরিবেশ সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা জন্মাবে না। আমাদের পরিবেশের কি কি আছে, পরিবেশ তো শুধু একটি বস্তু বা একটি জীবকে নয়, সমস্ত বস্তু, সমস্ত জীব, সমস্ত উদ্ভিদকে নিয়ে কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই প্রতিটি বিষয় তোমাদের কিছু কিছু ধারণা থাকা প্রয়োজন। যতই আমরা ঘরবন্দি পড়াশোনা করি না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ের প্রতি নির্দিষ্ট জ্ঞান, নির্দিষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাও তোমাদের যথাসম্ভবভাবে সেই ধ্যান ধারণা সঠিকভাবে তোমাদের মধ্যে জাগানোর চেষ্টা করছে। তাই প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা যেভাবে তোমাদের সহযোগিতা করছে, তোমাদেরও উচিত, প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের উচিত প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা সেইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। তাহলে মূল বিষয় আমরা চলে যাচ্ছি পরিবেশ নিয়ে। তা আমরা বললাম যে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ENVS শর্ট ফর্ম। তাই এটি পরিবেশ শব্দ উৎপত্তি হয়েছিল প্রাচীন ফরাসি শব্দ থেকে। প্রাচীন ফরাসি শব্দ থেকে এর অর্থ হলো ঘিরে থাকা। ঘিরে থাকা কেন বলা হয়েছে? কারণ আমাদেরকে পুরো পরিবেশ কিন্তু ঘিরে আছে। আমরা যে যেখানে অবস্থান করছি, যে যেখানে থাকছি না কেন, আমাদের কিন্তু পরিবেশের বাইরে গিয়ে আমাদের কিছু করা সম্ভব নয় বা থাকা সম্ভব নয়। তাই পরিবেশকে নিয়েই আমাদের চলতে হবে। পরিবেশের চিন্তা ভাবনা, পরিবেশের ধ্যান ধারণা, পরিবেশের নির্দিষ্ট কি কি আছে, সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হবে। তাই পরিবেশ বিদ্যা আমাদের সর্বক্ষণের সাথে, সর্বক্ষণের জ্ঞান, সর্বক্ষণের চিন্তা। তা ছোটবেলায় তোমরা তো পড়েছো পরিবেশ কাকে বলে। তা এখনও সেটাই আছে যে পরিবেশ কি, বা পরিবেশ বলতে কি বোঝো, বা পরিবেশ কাকে বলে। তা পরিবেশ কাকে বলে এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা বা নির্দিষ্ট কোনো ধারণা কিন্তু হয়নি। কারণ পরিবেশের ধারণাটা এক একজনের মতে এক এক রকম চিন্তাভাবনা, এক এক রকমের জ্ঞান ধারণা। তা পরিবেশ বলতে আমরা যেটা বর্তমানে বুঝি বা আমরা যেটা জানি বা জেনে এসেছি, পরিবেশ বলতে আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষজন, জীবজন্তু, জল, মাটি, বাতাস, ঘরবাড়ি, এই সব সমস্ত কিছু নিয়ে পরিবেশ আমাদের গঠিত। এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ গঠিত। আর সজীব আর নির্জীব এই দুই উপাদান নিয়ে আমাদের পরিবেশ গঠিত। তা আমাদের এই ক্লাস 11-এ যারা ইভিএস নিয়ে পড়তে চাও বা যারা পরিবেশ বিদ্যা নিয়ে মানে পড়াশোনা করতে চাও, তা তোমাদের এই ক্লাস 11-এ মোট 4টি চ্যাপ্টার আছে। এক হচ্ছে মানুষ ও পরিবেশ, 2 হচ্ছে পরিবেশ ও উন্নয়ন, 3 হচ্ছে পরিবেশ দূষণ ও তার বিশ্ব পরিস্থিতি, 4 হচ্ছে শক্তি। এই মোট 4টি চ্যাপ্টারের ওপর তোমাদের ক্লাস 11-এ পরিবেশবিদ্যা আছে। তা আজকে আমি প্রথম অধ্যায়টা টপিকটা নিয়ে আলোচনা করব, মানুষ ও পরিবেশ। তার শুরুতেই আমি বললাম পরিবেশ বলতে কি বুঝি বা পরিবেশ কাকে বলে। তা পরিবেশ বলতে বুঝি আমাদের পারিপার্শ্বিক যত রকম ধ্যান ধারণা, যত রকম মানুষজন, জীবজন্তু, উদ্ভিদ যা আছে, এই সমস্ত কিছু আমাদের
পরিবেশের মধ্যে তুলে ধরা হয়। তা পরিবেশ শুধু তো নিজস্বতা নয়, পরিবেশে চলতে গেলে বা পরিবেশকে নিয়ে চলতে গেলে আমাদের সমস্ত ধ্যান ধারণা চিন্তাকে নিয়ে চলতে হবে। তা পরিবেশের উপাদান বলতে আমরা দুটি উপাদানকে জানি, একটা হচ্ছে সজীব উপাদান আর একটা নির্জীব উপাদান। এই দুটি উপাদানের ভিন্ন ভিন্ন ভাগ আছে, ভিন্ন ভিন্ন তথ্য আছে। তার সজীব উপাদান কি? সজীব উপাদান হচ্ছে পরিবেশের অন্তর্গত যেসব উদ্ভিদ, প্রাণী বা যাদের প্রাণ আছে, অ্যাকচুয়ালি এক কথা বলতে যাদের প্রাণ আছে, যারা সজীব, যাদের মধ্যে জন্ম মৃত্যু আছে, তাদেরকেই আমরা সজীব উপাদান বলে থাকি। এই সজীব উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্যারকে একটু থামাবো। তোমাদের আরও একবার জানিয়ে রাখি যে তোমরা যদি স্যার এতক্ষণ যে কথাগুলো বললেন, তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কোথাও কোনো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, তোমরা সরাসরি কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে, আমাদের নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা সরাসরি ফোন করে নিজেদের সমস্যাগুলোর কথা স্যারকে জানাতে পারো, বা যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোও তোমরা স্যারকে জিজ্ঞেস করতে পারো। স্যার কিন্তু অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা আজকের ক্লাসটা দেখছো বা আজকের পড়াটা তোমরা শুনছো, তারা কিন্তু নিজেদের সমস্যাগুলোকে জানার জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারো, স্যারের সঙ্গে কথা বলতে পারো। স্যারের কাছ থেকে নিজেদের প্রশ্নগুলোর উত্তর তোমরা জেনে নিতে পারো। স্যার শুরু করুন। হ্যাঁ, তা আমরা আবার আলোচনায় ফিরে আসি, মূল আলোচনায়। তা আমরা বললাম যে সজীব উপাদান আর নির্জীব উপাদান। তা সজীব উপাদান বললাম দুই প্রকার, স্বভোজী আর পরভোজী। তাহলে আমরা এবার আসছি নির্জীব উপাদান। নির্জীব উপাদান কাকে বলে? পরিবেশের অন্তর্গত যারা প্রাণহীন, যাদের মধ্যে জন্ম মৃত্যু নেই, যাদের মধ্যে লক্ষণ লক্ষ্য করা যায় না, তাদের আমরা নির্জীব উপাদান বলে থাকি। যেমন মাটি, জল, বায়ু, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি সবই হচ্ছে নির্জীব উপাদান। তাই এই নির্জীব উপাদানকে চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর আলোক। এই চারটি ভাগে এই নির্জীব উপাদানকে ভাগ করা যায়। তাই আমাদের টোটাল এই পরিবেশের বিষয়টা এই দুটি উপাদানের উপর দাঁড়িয়ে আছে, সজীব উপাদান আর নির্জীব উপাদান। সজীব উপাদান হচ্ছে যাদের প্রাণ আছে, তাদের মধ্যে জন্মমৃত্যু আছে, আর নির্জীব উপাদান হচ্ছে যারা প্রাণহীন, যাদের মধ্যে জন্মমৃত্যু কাল নির্ণয় করা যায় না। তা পরিবেশ নিয়ে আমাদের আলোচনা করতে গেলে মানুষের কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। কারণ পরিবেশকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমরাও ভালো থাকব। তা পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম পালন করে চলতে হবে। শুধু পরিবেশ থেকে কী পেলাম বা প্রকৃতি থেকে কী পেলাম সেই চিন্তাভাবনা নিয়ে চললে হবে না। আমরা পরিবেশকে কি দিচ্ছি, পরিবেশ কতটা সুস্থ আছে, সেদিকে আমাদের কতটা ধ্যান ধারণার প্রয়োজন, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে যারা সমুদ্রের পাড়ে বসবাস করছে বা সমুদ্রবর্তী এলাকায় যারা বসবাস করছে তাদের পরিবেশটা, আর যারা পাহাড়ে বসবাস করছে, পাহাড়ি এলাকায় যারা বসবাস করছে, দুটো পরিবেশ কিন্তু এক নয়। কিন্তু টোটালটা কিন্তু ইএনবিএস পরিবেশবিদ্যা। দুটোর মধ্যে আমাদের পরিবেশ নিয়ে বিভিন্ন জ্ঞান কিন্তু উঠে আসবে। যারা সমুদ্র উপকূলবর্তীতে বসবাস করছে তাদের কাছে পরিবেশ নিয়ে চিন্তাভাবনাটা একরকম, তাদের কাছে পরিবেশের দর্শনটা একরকম, তাদের কাছে পরিবেশের নৈতিক ভাবনাটা একরকম। আর যারা পাহাড়ি এলাকায় বসবাস করছে তাদের কাছে কিন্তু আরেক রকম পরিবেশ, আরেক রকম চিন্তা, আরেকরকম ভাবনা। এই কারণে আমরা মানসিক দিক থেকে যদি রোগগ্রস্ত হয়ে পড়ি, আমাদের কিন্তু যদি
পরিবেশটা আমরা কিছুটা হলেও চেঞ্জ করি, কিছু দিনের জন্য চেঞ্জ করি, আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা রিলিফ অনুভব করে থাকি। কারণ পরিবেশ আমাদের ভালো রাখতে পারে, পরিবেশই আমাদের খারাপ রাখতে পারে। তাই পরিবেশকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা জৈব বা জীবজ পরিবেশ, আর একটা সামাজিক পরিবেশ। এই 3টি ভাগে পরিবেশকে ভাগ করা যায়। কি বললাম আরেকবার বলছি, প্রাকৃতিক পরিবেশ, জৈব বা জীবজ পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তা প্রথমেই আসছি আমি প্রাকৃতিক পরিবেশ নিয়ে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃতির দ্বারা যারা সৃষ্ট, প্রকৃতি যাদেরকে সৃষ্টি করেছে, সেই সমস্ত উপাদানকে একত্রে বা একসাথে প্রাকৃতিক পরিবেশ বলা হয়ে থাকে। তা এর কিছু উদাহরণ আমি দিচ্ছি, যেরকম গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদি, এরা প্রকৃতির দ্বারা সৃষ্টি, তাই এরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে। তাই এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু সজীব উপাদান আছে, আবার নির্জীব উপাদান আছে। তা আমি এর আগেই বলেছি, সজীব উপাদান বলতে যাদের প্রাণ আছে, আর নির্জীব উপাদান যাদের প্রাণহীন বা প্রাণ নেই। এই তথ্যকে নিয়ে আমাদের চলতে হবে। তা আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে কিন্তু মূল যে বিষয়টা উঠে আসে, আমরা যেখানে যারা যেইভাবে বসবাস করছি না কেন, সেখানকার পরিবেশটা কীরকম তার কাছে। কারণ প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সৃষ্টি করে, প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে। তাই এই সৃষ্টি করা জিনিসগুলোকে আমরা কিভাবে পরিলক্ষিত করছি, সেদিকে কিন্তু আমাদের বিশেষ একটা জ্ঞান থাকা প্রয়োজন। যদি সেই বিষয়ে আমাদের ধ্যান ধারণা কম থাকে, তাহলে কিন্তু আমাদের প্রকৃতির দ্বারা সৃষ্ট সেই জীবজ উদ্ভিদ বা প্রাণীগুলোকে আমরা কিন্তু সঠিকভাবে জানতে পারবো না, বা তাদের সম্পর্কে সঠিক জ্ঞান কিন্তু আহরণ করতে পারবো না। তা সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রকৃতির দ্বারা যারা সৃষ্ট, প্রকৃতির আদলে যারা তৈরি, প্রকৃতির দ্বারাই যারা ভিন্ন ভিন্ন রূপে বা ভিন্ন ভিন্ন মধ্যে পরিবেশে উপস্থিত হয়েছে, সেই টপিকগুলোকে, সেই বিষয়গুলোকে। তা প্রাকৃতিক পরিবেশ আমাদের পরিবেশবিদ্যার মধ্যে নির্দিষ্ট ধ্যান ধারণা জাগায়, নির্দিষ্ট তথ্য উপলব্ধি করে, নির্দিষ্ট নৈতিক ভাবনার সৃষ্টি করে। তাই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুটো উপাদানকে নিয়েই আমাদের সবসময় চলতে হয়, এক সজীব উপাদান আর নির্জীব উপাদান। এই দুটো উপাদানকেই সমানভাবে যদি আমরা নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু প্রকৃতি বা প্রাকৃতিক ধ্যান ধারণার উপর আমাদের বিশেষভাবে একটা লক্ষ্য স্থির হবে। 2 নম্বরে আসছে জৈব বা জীবজ পরিবেশ। জৈব বা জীবজ পরিবেশ বলতে আমরা কি জানি, যে প্রকৃতি সৃষ্ট উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সহ নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা জীবজ পরিবেশ বলি। তা জীবজ বা জৈব পরিবেশ 3টি উপাদান নিয়ে গড়ে উঠছে: প্রকৃতি সৃষ্ট উদ্ভিদ, প্রাণী ও আমাদের অণুজীব সমূহ। অণুজীব সমূহ, প্রকৃতির দ্বারা সৃষ্ট উদ্ভিদ আর প্রাণী, এই 3টি উপাদান নিয়ে আমাদের জৈব বা জীবজ পরিবেশ গঠিত হয়েছে। তারপরে আসছি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে সমাজের রীতিনীতি, সমাজের ব্যবস্থাপনা, সমাজের ধ্যান ধারণা, সমাজকে নিয়ে যে আমাদের জ্ঞান বৃদ্ধি, মানে সমাজে তুমি যেখানে যে সমাজে বসবাস করছো বা যে সমাজে আছো, সেখানকার পরিবেশের ভাবনা কি, সেখানকার পরিবেশের নৈতিক লক্ষ্য কি, এই ধ্যান ধারণাটা নিয়ে আমাদের চলতে হবে। সেটাই হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ। তা আমরা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন তথ্যকে নিয়ে বসবাস করতে হয়, বিভিন্ন ধারণাকে বসবাস করতে হয়,
তাহলে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক রীতিনীতি সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই সামাজিক পরিবেশ গঠিত হয়েছে, আর এই সামাজিক পরিবেশের লক্ষ্য স্থির করা গেছে। তা আমরা যতই যার ব্যাখ্যা দিই না কেন, পরিবেশকে বাদ দিয়ে কিন্তু আমাদের কোনো ব্যাখ্যা সম্ভব নয়। তা পরিবেশবিদ্যা বা পরিবেশ জ্ঞান ধারণা এমনই একটি বিষয়, যে বিষয়টার মধ্যে টোটাল তোমরা অনেকগুলো বিষয় তথ্য কিন্তু এখান থেকে খুঁজে পাবে। তাই পরিবেশকে নিয়ে আমাদের চলতে গেলে বা পরিবেশবিদ্যা আমাদের নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের এই তিনটি বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে পরিবেশের তিনটি ভাগে বিভক্ত, তিনটি শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এক হচ্ছে জৈব বা জীবজ পরিবেশ, এক সামাজিক পরিবেশ। তা সামাজিক পরিবেশের একটু বিস্তারিত আলোচনায় আমি করছি, যেটার মধ্যে সামাজিক পরিবেশ তো একটি লক্ষ্য বা একটি নির্দিষ্ট কোনো তথ্য না। সামাজিক পরিবেশ হচ্ছে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, জাতীয় নীতি, এই টোটাল আরও এক্সেট্রা আছে, টোটাল সমস্ত কিছু নিয়ে সামাজিক পরিবেশ। তা তুমি সমাজে বসবাস করতে গেলে এই তথ্যগুলো সম্পর্কে তোমার ধ্যান ধারণা থাকতে হবে, তোমার চিন্তা ভাবনা থাকতে হবে, তোমার ধারণা উপলব্ধি করাতে হবে। যখনই তুমি এই সমাজের এই বিষয়গুলোর উপর তোমার ধ্যান ধারণা উপলব্ধি করতে যাবে বা তোমার নির্দিষ্ট লক্ষ্য উপলব্ধি করতে যাবে, তখনই কিন্তু পরিবেশবিদ্যা একটি বিশেষভাবে তোমাদের প্রয়োজন হবে। কারণ পরিবেশ সম্পর্কে তোমার যদি সঠিক ধারণা বা সঠিক লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু তোমরা এই টপিকগুলোর ওপরে বিস্তারিতভাবে জানতে পারবে না বা বিস্তারিত জ্ঞান তোমাদের মধ্যে উপলব্ধি কিন্তু হবে না। আমরা যদি পরিবেশকে জানি, আমরা যদি পরিবেশের তথ্য সম্পর্কে জানি, পরিবেশ সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান যদি আমাদের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু এই পরিবেশকে যে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তার জ্ঞানও আমাদের মধ্যে উপলব্ধি হবে। তা আমাদের আজকে চ্যাপ্টারের নাম ছিল মানুষ ও পরিবেশ। তা এই মানুষ ও পরিবেশের মধ্যে যে চিন্তা বা যে ভাবনার উপলব্ধি হয়েছে তার কিছু তথ্য আমি বলছি। আমরা মানুষ, আমাদের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ধারণা, বিভিন্ন তথ্য আছে, কিন্তু আমাদের সবার মধ্যে কিন্তু একই তথ্য বা একই ধারণা কিন্তু নয়। আমি এর আগেও বললাম যে পরিবেশকে নিয়ে চলতে গেলে নির্দিষ্ট লক্ষ্যকে জানতে হবে, তার নির্দিষ্ট ধারণাকে জানতে হবে। পরিবেশকে ভালো রাখতে গেলে তারও অনেক তথ্য আছে বা ধারণা আছে। তা আগে আমাদের পরিবেশবিদ্যা এই শিক্ষাকে অর্জন করতে হবে। যদি আমরা এই শিক্ষাকে সঠিকভাবে অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা, আমাদের চিন্তা কৌশল, মতামত ব্যাখ্যা করতে পারবো। তা এই চ্যাপ্টারে তোমরা যখন পড়তে যাবে, ফার্স্টেই পড়বে পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝো, পরিবেশকে কটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, তারপরে সজীব উপাদান, নির্জীব উপাদান, সজীব উপাদান ও নির্জীব উপাদানের কিছু ব্যাখ্যা প্রসঙ্গ আলোচনা করো। তারপরে থাকবে বায়ুমণ্ডল, থাকবে গ্রামীণ পরিবেশ, শহরে পরিবেশ, জলসম্পদ থাকবে, পরিবেশকে নিয়ে জল সংরক্ষণ উপায়গুলি কি কি, এই টপিকগুলো কিন্তু বিশেষ করে এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বে। আরও আছে মিথস্ক্রিয়াবাদ বা বস্তুবাদ, এই তথ্যগুলোর উপর কিন্তু বিশেষ করে পড়বে, কারণ পরীক্ষা ওপর কিন্তু এই তথ্যগুলোর উপর পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তা পরিবেশের সাথে শিক্ষার সম্পর্ক কি? তা পরিবেশের সাথে শিক্ষার সম্পর্ক বলতে গেলে, পরিবেশকে নিয়ে চলতে গেলে বা পরিবেশের ভাবনাকে লক্ষ্য রাখতে গেলে বা পরিবেশকে ভালো রাখতে গেলে প্রত্যেকটি স্কুল ও কলেজে পরিবেশবিদ্যা আবশ্যিকভাবে কিন্তু প্রয়োজন।
কারণ প্রত্যেকটি ছাত্র ও ছাত্রীদের মধ্যে কিন্তু পরিবেশ সম্পর্কে যে ধ্যান ধারণা আছে বা পরিবেশ সম্পর্কে যে তথ্য আছে বা পরিবেশ সম্পর্কে যে ধারণা আছে তার উপর কিন্তু বেসিক নলেজ থাকা প্রয়োজন। তাই মানুষের শিক্ষার সাথে পরিবেশ সম্পর্কের মধ্যে পরিবেশবিদ্যা নিয়ে অবশ্যই তোমাদের পড়া উচিত। পরিবেশবিদ্যার তত্ত্ব সম্পর্কে অবশ্যই নির্দিষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। তা আমি আসছি প্রাকৃতিক পরিবেশে কিছু বৈশিষ্ট্য, পরের সেটে আসছি। প্রাকৃতিক পরিবেশ, আমরা আমাদের প্রকৃতি তো পরিবেশের সাথে একটি বিশেষভাবে আপ্লুত বা যুক্ত আছে। প্রকৃতির ওপর পরিবেশের কী কী বৈশিষ্ট্য আছে? এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সদা পরিবর্তনশীল। তা আমরা ভালো করেই জানি যে আমাদের প্রকৃতি সবসময় এক থাকে না বা সব জায়গার পরিবেশ এক হয় না। আজকে এখন আমি এখানে বসে আছি, কিন্তু যারা টেলিভিশনের মারফতে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছে দূরান্ত থেকে, তাদের পরিবেশ এখন বর্তমানে আমাদের বর্তমানে একদিক থেকে এক হলেও আবার কোনো কোনো দিক থেকে কিছু হলো আলাদা আছে। তা প্রাকৃতিক পরিবেশ সদা পরিবর্তনশীল। এখন আমরা দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ করে এসছে। তা আমি যে পরিবেশ আছে এই পরিবেশ বা এই প্রকৃতিতে এখন বৃষ্টি হবে, কিন্তু কিছুটা ডিস্টেন্সে হয়তো যে পরিবেশ বা যে প্রকৃতি আছে সেখানে বৃষ্টি নাও হতে পারে, সেখানে তো রোদ থাকতে পারে। তাই প্রাকৃতিক পরিবেশ সদা পরিবর্তনশীল, এর নির্দিষ্ট কোনো প্রকৃতি নেই বা নির্দিষ্ট কোনো পরিবেশের সম্মুখীন হয় না। যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম প্রকৃতি বিস্তার লাভ করে। দুই হচ্ছে এই পরিবেশ সর্বদা মানে প্রাকৃতি সর্বদা বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। বাস্তুতান্ত্রিক ভারসাম্য কেন? তুমি যেখানে বসবাস করছো তোমার এলাকার পরিবেশ বা তোমার আশেপাশের পরিবেশটা যেন তোমার সাথে সম্মুখীন হয়ে মিশে যেতে পারে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হয়। তাই বলেছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য, মানে তোমার বসবাসের স্থানের সাথে তোমার পরিবেশটা যেন এক সামঞ্জস্যপূর্ণ বজায় রাখা যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রাকৃতিক পরিবেশ বিশেষভাবে প্রয়োজন। এই কারণে আমরা কোনো কিছু করার আগে একটু নিজেদের মধ্যে আলোচনা করি পরিবেশটা কীরকম। আমরা কিন্তু সবসময় পরিবেশের উপর ডিপেন্ড করে সব কাজ করি। পরিবেশকে বাদ দিয়ে কিন্তু আমরা বা প্রকৃতিকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না বা কোনো চিন্তাভাবনা করতে পারবো না। আমরা কোনো ভালো কাজ বা কোনো কিছু করার আগে পরিবেশকে লক্ষ্য করি, পরিবেশটা কীরকম। তিন হচ্ছে এই কতগুলি নিয়ম শৃঙ্খলার মধ্যে এই পরিবেশ আবদ্ধ বা পরিবেশের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। যদি আমরা নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে যাই তাহলে কিন্তু পরিবেশের ওপর একটি বিশৃঙ্খল মনোভাব সৃষ্টি হবে। তো এই বিশৃঙ্খলা মনোভাব সৃষ্টির কারণ কারা? আমরাই হচ্ছে সৃষ্টির কারণ। কারণ পরিবেশে চলতে গেলে যে নিয়ম শৃঙ্খলা থাকা দরকার আমরা সেগুলোকে মেনটেন করছি না বলেই আজকে আমরা ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্নভাবে পরিবেশের এই সম্মুখীন হতে হচ্ছে। তাই এই পরিবেশের উপাদানকে নিয়ে চলতে গেলে বা পরিবেশের প্রকৃতি নিয়ে চলতে গেলে পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। যদি পরিবেশ সম্পর্কে আমাদের নৈতিক চিন্তা বা নৈতিক ভাবনা না থাকে তাহলে কিন্তু আমরা পরিবেশ নিয়ে এগোতে পারবো না। তাই একাদশ শ্রেণী যারা উঠেছ, পরিবেশবিদ্যা খুব ভালো একটি বিষয়, অবশ্যই সাবজেক্টটা নিয়ে পড়ার চেষ্টা করবে। তাই এর পরে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি আছে? বায়ুমণ্ডল এই কোশ্চেনটা তোমাদের 8 মানে আসে এই চ্যাপ্টার থেকে। এই কোশ্চেন তোমাদের 8 মানে আসে, দুটো পার্টে কোশ্চেন থাকে, 4 যোগ 4 টোটালটা 8 মানে দেয়। তাই বায়ুমণ্ডলের দুটো টপিক আছে, যদি তোমরা একটা টপিক ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের বেসিক যে বায়ুমণ্ডলের কোশ্চেনটা তোমরা ওখান থেকে অ্যান্সার খাতায় লিখতে পারবে। তা বায়ুমণ্ডল কি তোমরা জানো, তোমরা 9-10-এ
জিওগ্রাফি পড়েছো, তাদের বায়ুমণ্ডল অবশ্যই পড়েছো। তা বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে সব অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বায়ুমণ্ডল বলে। তা ভূপৃষ্ঠ থেকে যে ঊর্ধ্বে ওপরের দিকে যে অদৃশ্য গ্যাসের আবরণ যে বেষ্টন করে থাকে তাকে আমরা বায়ুমণ্ডল বলে জানি। এরপরে হচ্ছে বায়ুমণ্ডল তিনটি উপাদান আছে। বায়ুমণ্ডলে তিনটি উপাদান কি কি? বিভিন্ন গ্যাসের মিশ্রণ, জলীয় বাষ্প, আর হচ্ছে জৈব অজৈব কণিকা। কি বললাম? বায়ুমণ্ডলে তিনটি উপাদান আছে। তিনটি উপাদান হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণ, 2 হচ্ছে জলীয় বাষ্প, আর 3 হচ্ছে আমাদের জৈব অজৈব কণিকা। এরপরেই আসছি আমাদের গ্রামীণ পরিবেশ এবং শহরের পরিবেশ। তা গ্রামীণ পরিবেশের সাথে নিশ্চয়ই শহরের পরিবেশ এক হবে না, বা শহরের পরিবেশের সাথে গ্রামীণ পরিবেশ এক হবে না। তাই গ্রামীণ পরিবেশ হচ্ছে যেখানে পরিবেশটি একটি সবুজ অভয়ারণ্যে আবদ্ধ, যেখানে গাছপালা, যেখানে পাখির আছে, যেখানে সুন্দর কৃষিক্ষেত্র আছে, যেখানে মাটির ঘর, যেখানে বড় বড় গাছের ছায়া, যেখানে নদী, এই সমস্ত তথ্য নিয়ে গ্রামীণ পরিবেশ গঠিত হয়। তা গ্রামীণ পরিবেশের শিক্ষা আর আমাদের শহরের পরিবেশের শিক্ষা দুটো কিন্তু এক নয়, কিন্তু টপিকটা কি? আমাদের পরিবেশ। তোমাদের এই প্রশ্নটা আসে, গ্রামীণ পরিবেশ বলতে কি বোঝো? এই পরিবেশের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আবার একই রকমভাবে শহরের পরিবেশ সম্পর্কে কি জানো বা বলতে কি বোঝো? এই শহরের পরিবেশ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য বা ব্যাখ্যা উল্লেখ করো। আরেকটা কি আসে? গ্রামীণ পরিবেশ ও শহরের পরিবেশের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক আলোচনা করা মানে হচ্ছে পার্থক্য দেখাও গ্রামীণ পরিবেশের আর শহরের পরিবেশের। যদি সাদৃশ্য চায় আর বৈসাদৃশ্য, অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা এই জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলে যে সাদৃশ্য লেখে বা বৈসাদৃশ্য লেখে। সাদৃশ্য হচ্ছে গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশের মিলটা। কি কি মিল আছে? একদমই তো পুরোপুরি আলাদা নয়, কিছু কিছু তথ্য মিল অবশ্যই আছে। আর বৈসাদৃশ্য হচ্ছে পার্থক্য। কি কি পার্থক্য আছে? গ্রামীণ পরিবেশের সাথে শহরের পরিবেশে কি পার্থক্য আছে, আর শহরের পরিবেশের সাথে গ্রামীণ পরিবেশে কি কি পার্থক্য আছে, এই পার্থক্যকে হচ্ছে বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। তা গ্রামীণ পরিবেশ একটুকে বললাম যে গ্রামীণ পরিবেশে যদি সঠিক নির্দিষ্ট আমরা গ্রামের পরিবেশকে উপলব্ধি করতে যাই, প্রথমেই দেখতে হবে আমাদের কৃষি জমি, দূর দিগন্ত আমাদের খোলা মাঠ, যেখানে সবুজ অভয়ারণ্য, যেখানে সবুজ খেতে ভরা, মাটির ঘর, পুকুর, পাখির ডাক, সুন্দর খোলামেলা মাঠ, সুন্দর নদ নদী, এই সমস্ত কিন্তু গ্রামীণ পরিবেশে উপলব্ধি করা যায়। সেই কারণে গ্রামীণ পরিবেশের সাথে অন্যান্য পরিবেশ তুলনা কিছুটা হলো আলাদা। আর শহরের পরিবেশে আমরা কী কী দেখছি? শহরের পরিবেশের মধ্যে আবদ্ধ যানবাহনের শহরের পরিবেশ, যে যানবাহন প্রচুর পরিমাণে, যে উঁচু উঁচু বাড়িঘর, কোনো খোলামেলা জায়গা নেই, যেখানে ঘিঞ্জি একটি পরিবেশের মধ্যে শহরের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই শহরের পরিবেশের বা শহরের প্রকৃতি বা পরিবেশ ভাবনা আমাদের একরকম, আর আমাদের গ্রামীণ পরিবেশের ভাবনা গ্রামীণ পরিবেশের প্রকৃতি হচ্ছে আরেক রকম। তাই সবসময় জন্য এই দুটো পরিবেশকে এক করলে চলবে না, কারণ এই দুটো পরিবেশের ওপর আমাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন ধারণার ওপর কিন্তু
নৈতিক ভাবনা সৃষ্টি হয়। তার যথারীতি পরিবেশকে এরপরে তোমাদের থাকবে যে পরিবেশ দূষণ, খুব ভাইটাল পয়েন্ট এই চ্যাপ্টারের। এই কোশ্চেনটা তোমাদের খুবই ভাইটাল। জল দূষণ আর পরিবেশ দূষণ, এই দুটো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। আর ফার্স্ট কোশ্চেন হচ্ছে পরিবেশ বলতে কি বোঝো, পরিবেশের কয়েকটি উপাদান, পরিবেশ শ্রেণীবিভাগ করো। এই কোশ্চেনটা, এই তিনটে কোশ্চেন খুবই ভাইটাল চ্যাপ্টার থেকে। তোমরা যখন যারা ইভিএস নিয়ে পড়বে, তোমরা প্রথম অধ্যায়ের মধ্যে এই তিনটে কোশ্চেন পেয়ে যাবে। তা পরিবেশ দূষণ হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু আমরা পরিবেশ দূষণ দেখতে পাই। তা পরিবেশ দূষণেরও নির্দিষ্ট কোনো লক্ষ্য বা নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো এমন জিনিস দেখতে পাই না যে এর মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কারণে, বিভিন্নভাবে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। তা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন লক্ষ্যে পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশ দূষণ সম্পর্কে তোমাদের পরীক্ষা খাতায় কিছু বৈশিষ্ট্য লিখতে হয়। যেরকম ক্রমবর্ধমানের জনসংখ্যা বাসস্থানের চাহিদা মেটাতে প্রচুর পরিমাণ বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। তা এই ফার্স্ট টপিকটার উপরই আসি আমি। যখনই প্রচুর পরিমাণে আমরা গাছপালা কেটে ফেলবো, তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিবেশ দূষণ কিন্তু এর ফলে একটি মারাত্মক কারণ। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন সংকট, এই কোভিড পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যে অক্সিজেন পাওয়ার বা অক্সিজেন নিয়ে একটি সংকট মাঝে দেখা গিয়েছিল। তার মূল কারণ কিন্তু এই গাছপালা কেটে ফেলা, পরিবেশকে ধ্বংস করে দেওয়া। পরিবেশের সৌন্দর্য কোত্থেকে আসে? পরিবেশের সৌন্দর্য আসে এই বনাঞ্চল, এই গাছপালা, এই বন জঙ্গল থেকে কিন্তু পরিবেশের একটি সুন্দর অনুভব লক্ষ্য করা যায়। যদি আমরা ময়ূরক্ষেকে যাই, একটি সবুজ অভয়ারণ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই সবুজ অভয়ারণ্যের মধ্যে কিন্তু গেলে আমাদের মনটা কিন্তু কিছুটা সময়ের জন্য কিন্তু বদলে যাবে। কারণ সবুজ আমাদের মনে শান্তি যোগায়, সবুজ আমাদের সৌন্দর্য অনুভব করতে শেখায়, সবুজ আমাদের আগামী দিনের লক্ষ্যকে স্থির করতে শেখায়। তাই সবুজ অভয়ারণ্যকে বাদ দিয়ে আমরা কোনো কিছু থেকে আমাদের শান্তি অনুভব করতে পারবো না। আর এই সবুজ অভয়ারণ্যকে জানতে গেলে আমাদের দরকার পরিবেশ। পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের সবুজ অভয়ারণ্যকে দরকার। কারণ একমাত্র গাছপালা, একমাত্র বন জঙ্গলই কিন্তু পরিবেশকে ভালো রাখতে পারে। এই গাছপালা কেটে আমরা প্রচুর পরিমাণে পরিবেশের উপর অত্যাচার করেছি। হয়তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ঘরবন্দি জীবন যাপন বা এই মহামারীর সম্মুখীন হয়েছি। তাই পরিবেশেরও কিন্তু প্রাণ আছে, পরিবেশেরও কিন্তু চিন্তা আছে, পরিবেশের ধারণা আছে। দুই হচ্ছে মোটর গাড়ি, কলকারখানা চালাতে প্রচুর মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এই যে প্রচুর পরিমাণে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তার ফলে যে কালো ধোঁয়া আমাদের কিন্তু পরিবেশকে প্রচুর পরিমাণে দূষিত করছে। পরিবেশকে দূষিত যত পরিমাণে আমরা যানবাহন আমাদের নিজেদের সুযোগ সুবিধার জন্য ব্যবহার করব, ততটাই পরিমাণে কিন্তু সেই যানবাহনের ধোঁয়া কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করছে। এবং যতটা পরিমাণে জীবাশ্ম জ্বালানি দরকার, তার অধিক পরিমাণে আমদানি করতে হচ্ছে। এর ফলেও কিন্তু পরিবেশের দূষণ একটি প্রচুর পরিমাণে ঘটছে। বিভিন্ন রাসায়নিক ও জৈব বর্জ্য পদার্থ নদী, জলাশয় প্রভৃতিতে মিশে যাওয়ার ফলে একটি পরিবেশ দূষণ কিন্তু ঘটছে। মানে বাস্তুতান্ত্রিক পরিবর্তন মধ্যে মানে দূষণ প্রক্রিয়া কিন্তু সৃষ্টি হচ্ছে। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন যেমন আমরা গঙ্গার পাড়ে দেখতে পাই বিভিন্ন বড় বড় কলকারখানা আছে, সেই ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। বাতাসে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে? আমরা কি নিয়ে থাকি?
যে অক্সিজেন পাওয়ার সেটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে, তার ক্ষমতা কিন্তু ক্ষয় হচ্ছে। তাই আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের কর্মক্ষেত্রের জন্য নিজেদেরকে যত বেশি যান্ত্রিকতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব, পরিবেশ কিন্তু ততটাই দূষণের দিকে এগিয়ে যাবে, বা পরিবেশের চিন্তাভাবনা সেই আমরা সঠিকভাবে লক্ষ্য বা স্থির হতে পারবো না। 4 হচ্ছে অত্যাধিক ফলনের আশায়, মানে যে একটি সবজি বা যে কোনো একটি ফল যতদিনে বড় হওয়ার কথা, কৃত্রিম উপায় রাসায়নিক সার ইউজ করে আমরা সেই মানে সবজি বা সেই ফলকে আমরা তাড়াতাড়ি বড় করে দিচ্ছি, এবং তার ফলে তার নিজস্ব যে পাওয়ার বা যে প্রোটিন পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। তাই আমরা যখন ওটা খাবো, আমাদের কিন্তু একটি মানে শারীরিক দিক থেকে কিন্তু ভেঙে পড়ব। তাই অত্যাধিক ফলনের আশায় কৃষিকাজে প্রচুর মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত ঘটছে। তার মূল কারণ কি? আমরা বেশি লাভের আশায়, বেশি পরিমাণের ফলনের আশায় আমরা বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বিঘ্নিত ঘটাচ্ছি। পৃথিবীতে বিভিন্ন প্রকার বর্জ্য ও জঙ্গলের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বর্জ্য ও জঞ্জালের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই যত বেশি জঞ্জাল পরিমাণ বৃদ্ধি পাবে, ওর মধ্যে থেকে একটি গ্যাসের সৃষ্টি হয়, দূষিত গ্যাস। সেই গ্যাসটি আমরা যখন শ্বাস প্রশ্বাসের দ্বারা গ্রহণ করছি, আমরা কিন্তু নানা রকম রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছি। তা আমাদেরকে ভালো রাখতে গেলে আগেই দরকার পরিবেশকে ভালো রাখা। যদি আমরা পরিবেশকে ভালো রাখতে পারি, যদি আমরা পরিবেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যদি পরিবেশের লক্ষ্যকে স্থির রাখতে পারি বা পরিবেশের চিন্তাকে স্থির রাখতে পারি, তাহলে কিন্তু পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। তাই আমাদের সবার আগে যে ধ্যান বা ধারণা থাকা দরকার যে পরিবেশকে ভালো রাখা, পরিবেশকে নিয়ে চলা, বা পরিবেশের নৈতিক চিন্তা বা নৈতিক ভাবনার প্রতি নির্দিষ্ট জ্ঞান থাকা আবশ্যিক প্রয়োজন। তাই এই সাবজেক্টটা, এই বিষয়টা তোমরা যদি নিয়ে ক্লাস 11-এ স্কুলে ভর্তি হও, খুবই সোজা বিষয়, খুবই দারুণ চ্যাপ্টার, পড়তেও তোমাদের ইন্টারেস্ট লাগবে। তাই আমি সমস্ত একাদশ শ্রেণীর স্টুডেন্টদের বলবো এই বিষয়টাকে নেওয়ার জন্য, ইভিএস বিষয়টাকে নিয়ে পড়ার জন্য। কারণ এই বিষয়টা থেকে কিন্তু তোমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা জন্মাবে, অনেকগুলো বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ হবে, অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের একটি নৈতিক চিন্তা বা একটি চেতন বৃদ্ধি ঘটবে। এরপরে আমি আসছি যে শিক্ষার সাথে পরিবেশের সম্পর্কটা কী। তা যদি আমাদের বলে যে আমরা 11-এ উঠে আর্টস বা সায়েন্স বা কমার্সের এই বিষয়গুলো নিয়েছি, তা ইভিএস কিন্তু প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু আছে। শুধু আর্টসের মধ্যে ইভিএস নয়, বা শুধু সায়েন্সের মধ্যে ইভিএস নয়, বা শুধু কমার্সের মধ্যে ইভিএস নয়। এই 3টে স্ট্রিমের মধ্যে কিন্তু ইভিএস আছে। কারণ এখানে তোমরা বুঝতে পারছো যে পরিবেশ চিন্তা বা পরিবেশ ভাবনা দ্বারা আমাদের কিছুই করা সম্ভব নয়। যদি আমরা প্রকৃতি বা পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা বাকি বিষয়গুলো কি করে এগোবো বা বাকি বিষয়গুলো নিয়ে কি করে জানব। তাই প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা আবশ্যিক থাকা প্রয়োজন বা নির্দিষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। তা আমাদের প্রত্যেকটি স্কুলে এখন ইভিএস আছে, ইভিএস চালু হয়েছে, পরিবেশ বিদ্যা আছে, পরিবেশ বিদ্যা নিয়ে তোমরা পড়তে পারবে।
কিন্তু আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, যতই আমরা ঘরবন্দি পড়াশোনা করি না কেন, আমাদের লক্ষ্যটা যেন স্থির থাকে। জানি তোমাদের খুবই অসুবিধা হচ্ছে না, তোমরা বাইরের পরিবেশের সাথে ঠিকঠাক মিশতে পারছো না, বহুদিন তোমাদের স্কুল কলেজ বন্ধ, বহুদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের পুরো শিক্ষা ব্যবস্থাপনাই অনলাইন মারফত তোমাদের করানো হচ্ছে। কিন্তু এর মূল কারণ হচ্ছে যে ভয়াবহ মহামারীর সম্মুখীন আমরা যেটা হয়েছি। তাই বলে তোমরা এটা ভেবে নিও না যে আগামী দিনও এই পরিস্থিতি থাকবে বা আগামী দিনও এই ভয়াবহ মহামারীর সম্মুখীন আমাদের হতে হবে। পরিস্থিতি আমাদের বদলাবে, পরিস্থিতি আমাদের ঠিক অবশ্যই করবে। তাই আগামী দিন যেন আমরা ভালো করে চলতে পারি বা আমাদের নৈতিক দিকগুলো যেন আমাদের শিক্ষণীয় দিকগুলো ঠিকঠাকভাবে এগোতে পারি, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একদমই তাই স্যার, তোমাদের যে কথাগুলো বললেন অবশ্যই তোমরা মেনে চলার চেষ্টা করো এবং পরিবেশ বিদ্যার গুরুত্ব আমাদের ক্লাস 11-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষায় কিন্তু পরিবেশ বিদ্যার গুরুত্ব যথেষ্ট। তাই তোমরা অবশ্যই নিজেদের সাবজেক্টের মধ্যে অবশ্যই পরিবেশ বিদ্যাকে রেখো এবং যথাযথভাবে সেটা পড়ার চেষ্টা করো স্যারের বোঝানো অনুযায়ী। স্যারকে যেহেতু আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, তো স্যারকে অনুরোধ করব যে যদি এই প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিছু ব্রড কোয়েশ্চেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে দেওয়া যায় যেগুলো পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে তোমাদের 8 মানের 2 থেকে 3টে প্রশ্ন আসে, মানে 3টে দেবে, যে কোনো 2টো তোমাদের অ্যাটেন্ড করতে হয় ফাইনাল পরীক্ষায়। তা বায়ুমণ্ডলটা তোমরা ভালো করে পড়বে, আর পরিবেশ দূষণের কারণগুলি কী ভালো করে পড়বে। পরিবেশ বলতে কি, আমি এটাকেও বলেছি পরিবেশ কী বোঝো, এই 2টি উপাদান আর এই শ্রেণী বিভাগটা। আর জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই কটা চ্যাপ্টারের উপর বেস করে কিন্তু প্রশ্ন তৈরি হয়। তোমাদের টোটাল ইভিএস থেকে টোটাল 80 মার্কসে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। 40 মার্কসে তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, এসিকিউ আর এমসিকিউ, এই দুটো মিলিয়ে 40 মার্কসের থাকবে। আর 40 মার্কসের তোমাদের 8 মানের প্রশ্ন থাকবে এই 4টে চ্যাপ্টার মিলিয়ে। তাই তোমরা পরিবেশের মূল তথ্যগুলোকে ভালো করে পড়ো, পরিবেশের মূল তথ্যগুলোকে জানো। কেউ ভেবে নিও না যে এবছর 11-এর পরীক্ষা হয়নি বলে বা এবছর উচ্চ মাধ্যমিক হয়নি বলে আগামী দিনও হবে না, এই চিন্তাভাবনা মনের মধ্যে এনেও না। তোমরা নিজেদের লক্ষ্যে সঠিক স্থির হও, নিজেদের শিক্ষণীয় লক্ষ্যে স্থির হও। তো আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে যেভাবে পারি যে সহযোগিতা করছি, তোমরাও কিন্তু একইভাবে তোমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দাও। একদমই তাই, শুধুমাত্র শিক্ষকদের তো চেষ্টা করলেই হবে না, তার সঙ্গে অবশ্যই ছাত্রছাত্রীদেরও সচেষ্ট হতে হবে, নিজেদের পড়াশোনা নিয়ে অবশ্যই যত্নবান বা কেয়ারফুল হতে হবে। কারণ অনেকেই ফাঁকা সময় পাচ্ছ, এখন বাড়িতে তোমরা প্রচুর ফাঁকা সময় পাচ্ছ, কোনো রকম তোমাদের কোনো চাপ নেই মাথার ওপর। স্কুলে যে সমস্ত প্রজেক্টের যে সমস্ত চাপগুলো থাকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নেই তোমাদের। তাই পরীক্ষা বন্ধ হয়ে গেছে বলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে পরীক্ষা আগামী দিনেও হবে না। পরীক্ষা কিন্তু অবশ্যই হবে এবং তার পরীক্ষার প্রস্তুতি হিসেবেই কিন্তু তোমরা এখন থেকে বাড়িতে প্রস্তুতি নাও এবং তার সঙ্গে অবশ্যই দেখতে থাকো সিটিভিএন এডুকেশন অনলাইন প্রতিদিন সকাল 9:40-এ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শুভাশিস সরকার, স্যারকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও আসার আমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, দেখা হবে পরবর্তী পর্বে। দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার।